শিক্ষার্থীরা, তোমরা যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ তারা নিশ্চয়ই নবম শ্রেণীর রসায়ন বইটি হাতে পেয়েছ। বইটি হাতে পেয়ে তোমাদের মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেনই বা রসায়ন বইটি পড়ব, রসায়ন বই পড়লে কি জানতে পারবো, এই রসায়ন বইয়ের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক আছে, বা অন্যান্য বিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞানের সম্পর্ক আছে কিনা, এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। নবম শ্রেণীর রসায়ন বইয়ের তোমরা প্রথম অধ্যায়টি পড়লে তোমরা এই সমস্ত প্রশ্নের সমাধান সহজেই বুঝতে পারবে বা জানতে পারবে। তাহলে আমরা পর্যায়ক্রমে রসায়ন বইয়ের প্রথম অধ্যায়টি সুন্দর করে পড়ব। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও ক্লাসটির সাহায্যে বা মাধ্যমে আমরা রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে, রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে এবং রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, বিজ্ঞানের একটি শাখা হল প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স। তাহলে প্রাকৃতিক বিজ্ঞান কি? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্পর্কে বোঝা বা তার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া বা সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। আর এই প্রাকৃতিক বিজ্ঞানেরই একটি শাখা হল রসায়ন। তাহলে শিক্ষার্থীরা, রসায়ন কি? নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে। রসায়ন হল, শিক্ষার্থীরা, বিজ্ঞানের যে শাস্ত্রে বা শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন। এই বিশ্ব যখন থেকে সৃষ্টি হয়েছিল সেদিন থেকেই রসায়নের যাত্রা শুরু। তবে ধারণা করা হয় মানুষ দুটি পাথরকে ঘষে যখন আগুন জ্বালাতে শিখেছে সেদিন থেকেই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। রসায়ন প্রাচীন এবং প্রধান বিজ্ঞানগুলোর মধ্যে অন্যতম। রসায়নে নানা ধরনের পরিবর্তন, সৃষ্টি, ধ্বংস, বৃদ্ধি, রূপান্তর, উৎপাদন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানুষ প্রাগৈতিহাসিক যুগ থেকেই
ধাতু নিষ্কাশন, মাটি পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি, গাছের নির্যাস থেকে ঔষধ এবং বিভিন্ন সুগন্ধ জাতীয় দ্রব্য তৈরির ক্ষেত্রে রসায়নের ব্যবহার করে আসছে। ভারতবর্ষে প্রায় 5000 বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় বা লোভনীয় করে তোলার জন্য রঙের ব্যবহার শুরু হয়, যা রসায়নের একটি অংশ। প্রাচীনকালে যে বিভিন্ন ধাতু ব্যবহার করা হতো, এদের মধ্যে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সর্বপ্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা। এছাড়াও প্রাচীনকালে মানুষ তামা, রূপা ও টিনের ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে তামা, যার প্রতীক হচ্ছে Cu, ও টিন, Hn, এই দুটি ধাতুকে গলিয়ে তরলে পরিণত করার পরে এদেরকে একত্রে মিশিয়ে অতঃপর এই মিশ্রণটিকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়, যাকে বলা হয় ব্রোঞ্জ। শিক্ষার্থীরা, এখানে তোমরা দুটি শব্দ একটু ভালো করে দেখে নাও বা শুনে নাও। যে শব্দটি হলো মিশ্রণ, নাম্বার 2 সংকর ধাতু। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মিশ্রণ কি, সংকর ধাতু কি? তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখতে পেলাম? ব্রোঞ্জ হচ্ছে কপার ও টিনের একটি সংকর ধাতু। তাহলে ব্রোঞ্জ মূলত কপার আর টিনের একটি কঠিন মিশ্রণ। দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। সংকর ধাতু কোন গলিত তরল ধাতুর মধ্যে অন্য কোন গলিত তরল ধাতু বা অধাতু মিশিয়ে অতঃপর মিশ্রণটিকে ঠান্ডা করলে যে কঠিন পদার্থ পাওয়া যায়,
সেই কঠিন পদার্থকে বলা হয় সংকর ধাতু। মধ্যযুগে আরবে রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত ছিল, আর এই গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। যা দ্বারা মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো। মধ্যযুগে অন্যতম একজন বিজ্ঞানী, সে ছিল আরবের বিজ্ঞানী, তিনি জাবির ইবনে হাইয়ান। এই জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম রসায়নকে একটি গবেষণাগারে প্রতিষ্ঠিত করেন। তাই এই জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনকও বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, যদি প্রশ্ন আসে রসায়নের জনককে, তাহলে তোমরা বলবে জাবির ইবনে হাইয়ান। শিক্ষার্থীরা, এই রসায়নকে যদিও বর্তমান পর্যন্ত আনার জন্য বা এই পর্যন্ত আনার জন্য বিভিন্ন বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বিজ্ঞানী ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, জন ডাল্টন, অ্যান্টনি ল্যাভোসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন। এই সকল বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য। এদের মধ্যে অ্যান্টনি ল্যাভোসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। শিক্ষার্থীরা, আমরা ইতোপূর্বে জেনেছি রসায়নের জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান। কিন্তু শিক্ষার্থীরা, তোমাদের যদি প্রশ্ন আসে আধুনিক রসায়নের জনককে, সেক্ষেত্রে তোমরা দিবে যে আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে। রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, যাকে আমরা ইংরেজিতে বলছি দ্য স্কোপ অফ কেমিস্ট্রি। তাহলে শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের রসায়নের পরিধি বা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। যেখানেই পদার্থ সেখানেই রসায়ন। বায়ুমণ্ডলে অসংখ্য গ্যাস রয়েছে। এই বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মধ্যে প্রতিনিয়ত কোনো না কোনো রাসায়নিক পরিবর্তন ঘটছে। আমরা যে মাটিতে বসবাস করছি, সেই মাটিতেও প্রতি মুহূর্তে কোনো না কোনো পরিবর্তন ঘটছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া
ঘটিয়ে তৈরি করছে আমাদের নিত্য ব্যবহারকারী বিভিন্ন ধরনের জিনিসপত্র। যেমন লক্ষ্য করো, তুমি যে জামা পরছো বা গায়ে জড়িয়েছ, সেখানেও রসায়নের অবদান আছে। তোমার দাঁতকে পরিষ্কার করার জন্য যে পেস্ট ব্যবহার করছো, তুমি যে মাথা আশ্রানোর জন্য যে চিরুনি ব্যবহার করছো, সেই সবকিছুই রাসায়নিক বিক্রিয়া দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়া আমরা পরিষ্কারের কাজে ব্যবহার করছি সাবান, টয়লেট ক্লিনার। আবার জীবন ধারণের জন্য আমরা যে ফসল ফলাচ্ছি তাতে ব্যবহার করছি সার, কীটনাশক। এগুলো সব রসায়নেরই অবদান। এছাড়া যানবাহন চালানোর জন্য যে পেট্রোল, ডিজেল ব্যবহার করছি, তা কোনো না কোনো শিল্প কলকারখানায় বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া দ্বারাই তৈরি করা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে পারি যে রসায়নের ক্ষেত্র বা পরিধি সর্বত্রই বিরাজমান। রসায়নের কিছু ক্ষেত্র, যেমন বায়ু উপাদান, প্রধানত অক্সিজেন, উৎস ও রাসায়নিক পরিবর্তন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেনের সাথে শরীরের ভিতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। কাগজ প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, উৎস ও রাসায়নিক পরিবর্তন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে কাগজ আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। এই কাগজগুলো মূলত কোথায় কিভাবে তৈরি হয় সেটাও নিশ্চয়ই তোমরা মোটামুটি জানো। তবে আমি আবারও বলছি যে বাঁশ বা আখের ছোবড়ায় প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ আবিষ্কারের বা কাগজ তৈরির কারখানায় এ সকল বস্তু অর্থাৎ বাঁশ, আখের ছোবড়া একে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কাগজ তৈরি করে। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, যেমন জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক এবং গণিতের সাথে রসায়নের সম্পর্ক। তাহলে আমি এই তিনটি বিজ্ঞানের সাথে রসায়নের কি কি সম্পর্ক আছে আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যেমন প্রথমত, জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা আসলে কেমন। তোমরা জানো উদ্ভিদ
সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করে। এই সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া। যেমন আমি একটি বিক্রিয়ার মাধ্যমে ব্যাপারটি দেখাচ্ছি। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি সূর্যালোক আর ক্লোরোফিল উৎপন্ন করা হচ্ছে গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস পানি। এখন যদি সমতা করি, এখানে 6 দেই, তাহলে আর এখানে 6 দিলে বিক্রিয়াটি সমতা হয়ে গেল। এটাকে মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। তাহলে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন রাসায়নিক যন্ত্রপাতি ইত্যাদি। পদার্থবিজ্ঞানের এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা মূলত রসায়নেরই অবদান। আবার গণিতের সাথে রসায়নের সম্পর্ক। গণিতের সাথে রসায়নের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিতের সূত্র ব্যবহার করেই রসায়নের বিভিন্ন তত্ত্ব ও হিসাব নিকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রসায়নের সাথে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও গণিতের কিরূপ সম্পর্ক বিদ্যমান সহজেই বুঝতে পেরেছে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের রসায়ন পাঠের গুরুত্ব অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি এটা নিয়ে আলোচনা করব। তুমি যদি একটু লক্ষ্য করো, মনে করো তুমি সকালে ঘুম থেকে জেগে উঠলে, হাতে ব্রাশ পেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে তুমি সকালে দাঁত পরিষ্কার করলে। এরপরে মাকে বললে, মা চা দাও, বিস্কিট দাও। তুমি চা বিস্কিট খেলে। চা বিস্কিট খাওয়ার পরে তুমি টয়লেটে গেলে। টয়লেটে গিয়ে তুমি দেখলে যে টয়লেটটি অপরিষ্কার আছে। তুমি কি করলে? তুমি সেখানে টয়লেট ক্লিনার দিয়ে টয়লেটটি পরিষ্কার করলে। এরপরে তুমি গোসল করবে। শিক্ষার্থীরা, অবশ্যই তুমি গোসল করার সময় সুগন্ধি সাবান ব্যবহার করো, শ্যাম্পু ব্যবহার করো। তাহলে এগুলো তুমি ব্যবহার করে গোসল সেরে চলে আসলে। এসে মাকে বললে, মা আমাকে ভালো করে লোশন মাখিয়ে দাও অথবা ভ্যাসলিন মাখিয়ে দাও। ভ্যাসলিন মাখার পরে এরপরে তুমি সকালের খাবার খেয়ে দিয়ে স্কুলে চলে গেলে। স্কুলে গিয়ে শিক্ষক বোর্ডে চক দিয়ে লিখছে অথবা আমার মতো এরকম মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে লিখছে। তাহলে তুমি এই যে সকাল থেকে যে কাজগুলো করলে স্কুলে যাওয়া পর্যন্ত,
কি করেছো? তুমি পেস্ট ব্যবহার করেছো, তুমি ব্রাশ ব্যবহার করেছো, তুমি খাবারের চা খেয়েছো, বিস্কিট খেয়েছো, এরপরে যে টয়লেট ক্লিনার ব্যবহার করেছো, সুগন্ধি সাবান বা শ্যাম্পু ব্যবহার করেছো, স্কুলে গিয়ে তোমার শ্রেণী শিক্ষক চক অথবা মার্কার ব্যবহার করেছে। এর প্রত্যেকটির ক্ষেত্রেই রসায়ন রয়েছে, অর্থাৎ রসায়নের অবদান রয়েছে। তারপরে ফসলকে বেশি উৎপাদনশীল করার জন্য কীটনাশক ব্যবহার করছে, সার ব্যবহার করছে, যেটা রসায়নের অবদান। এরপরে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কিছু কিছু খাবার দাবার আছে যে খুব অল্পতেই নষ্ট হয়ে যায়। তাই এই সকল খাবার একটু দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এই প্রিজারভেটিভ খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন ভালো রাখে। তাহলে এই যে প্রিজারভেটিভ বলছি, এই যে রাসায়নিক সার বলছি, যে কীটনাশক বলছি, এগুলো কিন্তু সবগুলোই রসায়নেরই অবদান। তাহলে তুমি যেদিকে তাকাচ্ছ, যা কিছুই করছো, সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে রসায়ন যুক্ত আছে। তাই অবশ্যই রসায়নের পাঠের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, এছাড়াও তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি বাজারে দেখতে পেলে অনেকগুলো কাঁচা আম। এবার কাঁচা আম তুমি কিনে নিয়ে আসার পরে তুমি নিশ্চয়ই জানো যে কাঁচা আম যখনই তুমি খাবে তখন তোমার কাছে টক স্বাদযুক্ত হবে। আর আমরা জানি যে এই টক স্বাদযুক্ত হওয়ার পিছনে রয়েছে অ্যাসিড, অর্থাৎ কাঁচা আমে থাকে সাকসেনিক অ্যাসিড, ম্যালাইক অ্যাসিড। কিন্তু কাঁচা আম যখন পাকে তখন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এর মধ্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ জাতীয় মিষ্টি উপাদান উৎপন্ন হয়। ফলে কাঁচা আম টক এবং আম পাকার পরে সেটা মিষ্টি হচ্ছে। ফলে এখানেও দেখো, এখানেও একটা রসায়নের বিশাল ভূমিকা রয়েছে। আবার দেখো, তোমরা নিশ্চয়ই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এসব সম্পর্কে অবশ্যই অবগত আছো। তো এই প্রাকৃতিক গ্যাস বলছি, কেরোসিন বলছি, মোম বলছি, এগুলোর প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। কি বলছি আমি বলতো? হাইড্রোকার্বন। একটু দেখো, আমি বলছি এর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন মূলত কার্বন ঠিক আছে, ও হাইড্রোজেন এই কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। অর্থাৎ যখন আমরা এই প্রাকৃতিক গ্যাস, কেরোসিন অথবা মোমবাতিকে প্রজ্বলন করছি বা দহন করছি, তখন এখানে রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, কিছু আলোক শক্তি, কিছু তাপ শক্তি। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সমস্ত প্রক্রিয়াটা রাসায়নিক একটা প্রক্রিয়া।
তাহলে এই দহন প্রক্রিয়া, এই জায়গায় হাইড্রোকার্বনের যে দহন ঘটছে সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, অর্থাৎ এখানেও রসায়নের অবদান রয়েছে। শুধু কি এটা? তোমরা নিশ্চয়ই এখন দেখছো যে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কলেরা, টাইফয়েড, যক্ষা, এমনকি মরণবেদী ক্যান্সারও মানুষ আজকাল আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তুমি কি জানো এই সমস্ত রোগের যে ঔষধ তৈরি হচ্ছে তা রাসায়নিক, অর্থাৎ রসায়নের জ্ঞান থেকে রাসায়নিক উপায়ে এই সমস্ত তোমার রোগের ঔষধ আবিষ্কার করছে। তাহলে এই যে চিকিৎসা বিজ্ঞানেও তোমরা দেখতে পাচ্ছ রসায়নের অবদান বা রসায়নের গুরুত্ব অপরিসীম। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তোমরা নিশ্চয়ই কম বেশি সকলেই পেটের জ্বালা পোড়ায় ভুগছ। তখন এই জ্বালা পোড়াটাকে আমরা বলছি বা ডাক্তার বলছে অ্যাসিডিটি, অর্থাৎ স্টোমাকে অতিরিক্ত অ্যাসিডিটির ফলে অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি হয়। তখন ডাক্তার প্রেসক্রাইব করে অথবা তোমার মা অথবা বাবা বলে বাবা একটা অ্যান্টাসিড খেয়ে নাও। অ্যান্টাসিড হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি যে অ্যান্টাসিড খাচ্ছ, তাহলে অ্যান্টাসিড খাওয়ার পরে তুমি দেখছো তোমার পেটের জ্বালা পোড়াটা নিবারণ হয়ে গেছে বা কমে গেছে। এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া ঘটিয়ে তোমার পেটের জ্বালা পোড়া প্রশমিত হয়েছে। যেমন আমি বিক্রিয়ার মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে যেহেতু আমি বলছি যে আমাদের পেটে কন্টিনিউয়াসলি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, যার সংকেত হচ্ছে HCl, আর আমরা যে অ্যান্টাসিড সেবন করছি পেটের জ্বালা পোড়া থেকে মুক্ত হওয়ার জন্য, সেই অ্যান্টাসিডের মূল উপাদান কিন্তু আমি একটু আগেই বলেছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটা হলো ক্ষারধর্মী উপাদান। তাহলে শিক্ষার্থী, এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে, অর্থাৎ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে নিরপেক্ষ যৌগ লবণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে তোমরা দেখতে পেলে যে যে এটা কি একটা রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের পেটের জ্বালা পোড়াকে প্রশমিত করেছে। তাহলে এখানেও রসায়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার আমি যদি একটু সমতা করি, যে তুমি বোঝানোর চেষ্টা, তোমাকে এমনি বোঝাচ্ছি, বাট তারপরও আমি সমতা করে দেখাচ্ছি। তুমি এখানে 2 দাও, ক্লোরিন 2, ম্যাগনেসিয়াম, তাহলে এখানে হাইড্রোজেন 2 4টা, এখানে 2 দিলে সমতা হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে চিকিৎসার ক্ষেত্রেও রসায়নের বিশাল একটা গুরুত্ব বা অবদান রয়েছে। শিক্ষার্থীরা, তুমি যেদিকে তাকাবে যা কিছু দেখবে সব ক্ষেত্রেই রসায়নের গুরুত্ব অপরিসীম এবং রসায়নের অবদান অবশ্যই অনস্বীকার্য। এছাড়াও শিল্প, কলকারখানা, যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বা বর্জ্য পরিবেশকে দূষিত করছে বা পরিবেশের ক্ষতি করছে। এ সকল উল্লেখযোগ্য বিষাক্ত ধোঁয়া বা রাসায়নিক বর্জ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড
বিভিন্ন ধরনের অ্যাসিড এবং ভারী ধাতু, যেমন আমি কি বলেছি শিক্ষার্থীরা, ভারী ধাতু। এই ভারী ধাতুর মধ্যে রয়েছে পারদ, লেড, তারপরে কোবাল্ট, আর্সেনিক। এগুলো হচ্ছে ভারী ধাতু। এগুলো পরিবেশের সাথে মিশে পরিবেশকে ক্ষতি করছে, দূষিত করছে। মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করি। এর ফলে এই অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে জলজ উদ্ভিদ, প্রাণী, মাটিতে বসবাসকারী অণুজীবগুলো মারা যাচ্ছে। ফলে পরিবেশ বৈচিত্র্যহীন হয়ে পড়ছে। তোমরা বুঝতে পারলে রসায়ন একদিকে যেমন প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস আবিষ্কার করছে, তেমনি অযৌক্তিক ও অবিবেচকের মতো ব্যবহার করলে সেটা পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই শিক্ষার্থীরা, তোমরা রসায়ন অধ্যয়ন করে জানতে পারবে মানব কল্যাণের জন্য কোনটি উপযোগী, আবার কোনটি ব্যবহার করলে সেটা পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই রসায়ন অধ্যয়ন করো এবং এই বিশ্বকে তোমরা নতুন উচ্চতায় নিয়ে যাও। এটাই তোমাদের কাছে আমাদের কাম্য। বাড়ির কাজ। ক, রসায়ন কি? খ, সংকর ধাতু কি? গ, আধুনিক রসায়নের জনক কে? ঘ, প্রিজারভেটিভ কি? এবং সর্বশেষে উম, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন?